This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিকেল ৫টা মানেই পাঁচ কথার পাঁচ কথা মানেই দিনে যা যা ঘটে গেল তার মধ্যে থেকে ঝাড়াই বাছাই করে সেরা খবর আর তার চুলচেরা বিশ্লেষণ বিকেল ৫টায়। আজ ৫টায় কোন খবরগুলোর দিকে আমাদের মূলত ফোকাস থাকছে দেখাবো। প্রথমেই বিগ ওয়ালে আজকে পাঁচ কথার দুটো ইস্যু। প্রথম ইস্যু, আজকে পাঁচ কথার প্রথম ইস্যু, ভোটের লোভ ছাড়াই সেবা অভিষেকের তীর। কেন বলছি এই কথা দেখাবো অবশ্যই। ইস্যু ২, সীমান্তে বাংকার, বাংলাদেশ ও পাকিস্তান দেখাবো আজ পাঁচ কথায়। তবে শুরুতেই একটা ভালো ছবি দেখাবো আপনাদের, কথা দিচ্ছি 30 সেকেন্ড চোখ ফেরাতে পারবেন না। দেখুন। কাশ্মীর থেকে কন্যাকুমারী, দেশের ব্যাপ্তি বোঝাতে এই কথাটা আমরা খুব ব্যবহার করি। কত গানে এসেছে শব্দ দুটো, কাশ্মীর থেকে কন্যাকুমারী। আর এবার সেই দূরত্বটা ট্রেনেও পেরোনো যাবে। চেনাব বা চন্দ্রভাগার উপর বিশ্বের উচ্চতম রেল সেতু আমরা আগে দেখিয়েছি, আর সেই সেতুর উপর বিভিন্ন ট্রেনে ট্রায়াল রানও হয়েছে, সেই ছবিও দেখিয়েছি আমরা। আজ চন্দ্রভাগা সেতুর উপর দিয়ে ছুটল বন্দে ভারত এক্সপ্রেসও। কাশ্মীরে পৌঁছে গেল ভারতীয় রেলের গর্বের বন্দে ভারত। আপাতত কাটরা থেকে শ্রীনগর। ধরুন কেউ কন্যাকুমারী থেকে হিমসাগর এক্সপ্রেসে উঠলেন, 68.5 ঘন্টা জার্নি শেষে কাটরায় নামলেন, আর তারপর বন্দে ভারতে ঘন্টা তিনেকের কাটরা থেকে শ্রীনগর, মানে কন্যাকুমারী থেকে কাশ্মীর। চেনাবের ওপর বিশ্বের সবচেয়ে উঁচু কেবল রেল ব্রিজে ছুটছে ভারতের সবচেয়ে দ্রুত গতির ট্রেন। শুক্রবার আঞ্জিঘাট সেতু পেরিয়ে সফল ট্রায়াল রানে বন্দে ভারত পৌঁছে গেল শ্রীনগর পর্যন্ত। ভারতের রেল ম্যাপে কাশ্মীরকে যুক্ত করার পরে এক বিরাট মাইল ফলক সফলভাবে পেরোল ভারতীয় রেল। শনিবার কাটারা শ্রীমাতা বৈষ্ণব দেবী রেলওয়ে স্টেশন থেকে শ্রীনগর পর্যন্ত ট্রায়াল রান হলো বন্দে ভারত এক্সপ্রেসের। নয়াদিল্লি থেকে কাটরার মধ্যে দূরত্ব 655 কিলোমিটার। বর্তমানে এই দূরত্ব পেরোতে বন্দে ভারতের সময় নেয় 8 ঘন্টা 5 মিনিট। পথে ট্রেনটি আম্বালা ক্যান্টনমেন্ট, লুধিয়ানা জংশন, পাঠানকোট ক্যান্টনমেন্ট এবং জম্মু তাওয়াইতে থামে। এবারে কাটারা থেকেও চালু হয়ে গেল দিল্লি থেকে সরাসরি বন্দে ভারতে পৌঁছে যাওয়া যাবে শ্রীনগর। সেক্ষেত্রে বন্দে ভারত এক্সপ্রেস দিল্লি থেকে শ্রীনগর পর্যন্ত 800 কিলোমিটার পথ পেরোতে সময় নেবে প্রায় 13 ঘন্টা। কাশ্মীরের পরিবেশের কথা মাথায় রেখে নতুন বন্দে ভারতের কোচগুলিতে বেশ কিছু পরিবর্তন করেছে রেল, বিশেষ করে যাতে প্রবল ঠান্ডাতেও চালানো সম্ভব হয় সেজন্য যুক্ত করা হয়েছে একাধিক ফিচার। পাশাপাশি সুরক্ষার বিষয়টিকেও মাথায় রাখা হয়েছে। ভারতের বাকি অংশের সঙ্গে রেলপথে কাশ্মীরকে জোড়ার কাজ অনেক দিন ধরেই শুরু হয়েছে। তৈরি হয়েছে একাধিক টানেল, বিশ্বের সবচেয়ে উঁচু রেল ব্রিজ। গত কয়েক বছরে পরিকাঠামোর সেই কাজ প্রায় শেষ। এবারে ভূস্বর্গের সেই ট্রেন পরিষেবা পুরোদমে চালু হয়ে গেলে উপত্যকার অর্থনীতির আমূল বদল শুধু সময়ের অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। অসাধারণ একটা দৃশ্য না? চন্দ্রভাগার উপর ওই রেল সেতু, দেশের বাকি অংশের সঙ্গে কাশ্মীরের রেল যোগাযোগ নিঃসন্দেহে বড় সড় উন্নয়ন। প্রশ্ন হলো, উন্নয়ন কেন হয়? জনতার স্বার্থে নাকি ভোটের স্বার্থে? আজ এই আলোচনার পরিসরটা বাড়িয়ে দিয়েছেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেবাশ্রয় প্রকল্প চলছে, ভোটে প্রাপ্তির লোভ এড়িয়েই এক্স হ্যান্ডেলে লিখেছেন অভিষেক। মুদ্রা কথা, ভোটের জন্য প্রকল্প নয়। কাউকে কি খোঁচা দিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ? বছরের শুরু থেকেই পথ চলা শুরু অভিষেকের সেবাশ্রয়ের। যত দিন যাচ্ছে তত ভিড় বাড়ছে। ডায়মন্ড হারবার ফলতা হয়ে এখন আমতলায়। 700 কিলোমিটার উজিয়ে সেবাশ্রয়ে গিয়ে মেয়ের চিকিৎসার সুযোগ পেয়েছে ময়নাগুড়ির পরিবার। 9 বছরের অসুস্থ ছেলেকে নিয়ে সেবাশ্রয়ে ছুটেছিলেন গরিব বাবা। পাশে দাঁড়িয়েছেন অভিষেক। সেবাশ্রয়ের যত সাফল্য তত বিঁধছেন বিরোধীরা। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ফেল বলেই কি সেবাশ্রয়ে এত ভিড়, প্রশ্ন তুলছেন বিরোধীরা। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন সেটা তো ফ্যাক্ট।
কারণ আমাদের যে হেলথ সিস্টেম, হেলথ ডিপার্টমেন্ট, সে তো আসলে কিছু নেই। স্বাস্থ্য দপ্তর শুধু নীল সাদা রঙের হাসপাতাল। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো সম্পূর্ণ ডাইরেক্টলি চ্যালেঞ্জ করলেন মুখ্যমন্ত্রীকে। আজকে যদি মুখ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তর দারুণ হতো, যেটা মুখ্যমন্ত্রী ক্লেম করেন, তাহলে তো এই স্বাস্থ্য সেবাশ্রয় করার তো দরকার ছিল না। ভালো করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, বাংলার মানুষ এটাই দেখতে চেয়েছে। আপনি সত্যি কথাটা সামনে এনে দিয়েছেন বাই চ্যালেঞ্জিং ইয়োর পিসিমা। এবার বিতর্কের রসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নতুন পোস্টে। শনিবার সকালে ডায়মন্ড হারবারের সাংসদ লিখেছেন, সেবাশ্রয়ের ব্যাপ্তি এবং সার্থকতা তার সদিচ্ছার মধ্যেই রয়েছে। একটা প্রচেষ্টা যার মধ্যে রাজনৈতিক প্রাপ্তির প্রলোভন নেই। জনতার জন্য কাজ করার এবং তাদের লড়াই লাঘব করার খাঁটি ইচ্ছের মধ্যে দিয়েই এই প্রকল্প এগিয়ে যাচ্ছে। রাজনৈতিক লোক, খাঁটি ইচ্ছে, এই শব্দগুলোই তীরের মতো বিঁধতে পারে বিপক্ষের গায়ে। অন্য প্রকল্প রাজনৈতিক ডিভিডেন্ড পেতেই হয়, সেটাই কি বললেন অভিষেক? অন্য প্রকল্পে খাঁটি ইচ্ছে থাকে না, সেই প্রশ্নই কি তুলে দিলেন অভিষেক? প্রশ্ন হলো বিপক্ষটাকে। জোর চর্চা বাংলার রাজনৈতিক মহলে। এর উত্তর ওই সাংসদের কাছ থেকে নেন না। উনার কথা মালের দায়িত্ব তো আরোহী। এর উত্তর সাংসদকে যদি না পান, সাংসদের যে লোকরা আছে, সঞ্জয় বসু, প্রতীক দেওয়ান, যারা মাল কালেক্টর করে, চোরেদেরকে জিজ্ঞেস করুন, ওরা বলবে। তৃণমূল কংগ্রেস যে কোনো কাজ করে সেটা সম্পূর্ণই নির্বাচনকে মাথায় রেখে। ভোটের অঙ্কটাই তাদের কাছে প্রথম এবং একদম শেষ অঙ্ক। তো স্বাভাবিকভাবেই কিছুটা আত্মগ্লানি বা কিছুটা অন্তরাত্মার আওয়াজ হয়তো রাত্রে ঘুমিয়ে পেয়েছেন, সেটি সকালে বলেছেন। তো অন্যায় কি বলেছে? অন্যায়টা কি হলো? ঠিকই তো বলেছে। সুযোগ পেয়ে চেনা ছকে আক্রমণ করছেন বিরোধীরা। তৃণমূল বিতর্ক এড়াতে ব্যস্ত। জনতা কি বুঝছে? সৌরভ গুহর রিপোর্ট, TV9 বাংলা। লোভ নিয়ে যখন কথা হলো, তখন বাংলাদেশিদের কথা তো বলতেই হয়। বাংলাদেশ সীমান্তের খুব কাছে নদিয়ার টুঙ্গিতে, সেই টুঙ্গি সীমান্তে বাংকার উদ্ধার করেছে বিএসএফ। মাটির উপরে ঘর আর ঘরের নিচে মাটি খুঁড়ে তৈরি গোপন কুঠুরি। সেই কুঠুরিতে কি হতো? কারা অত খাটাখাটনি করে মাটির নিচে বাংকার বানালো? কেন বানালো? উদ্দেশ্য কি? চোরাচালান, নাকি তার সঙ্গে বেআইনি অস্ত্র ব্যবসা, জঙ্গি কার্যকলাপ চালানোটাও কি উদ্দেশ্য? বিএসএফ তদন্ত শুরু করেছে আর এই প্রশ্নগুলোর উত্তরও খুঁজছে। 8 জুলাই 2024, কাশ্মীরে কুলগাম। গত দুদিন জঙ্গিদের সঙ্গে চলছিল গুলির লড়াই। শহীদ হয়েছিলেন 2 জওয়ান। 4 জঙ্গি নিকেশ হলেও আরও কয়েকজন লুকিয়েছিল। সেই জঙ্গিদের খোঁজে জান কবুল লড়াই শুরু করে ভারতীয় সেনা। খুঁজতে খুঁজতে পৌঁছয় কুলগামের এই বাড়িতে, যে বাড়ির এই ঘরের ভেতর ছিল একটা আলমারি। বাইরে থেকে দেখতে সাদা মাটা আলমারি যেমন হয়, কিন্তু সেই আলমারির ড্রয়ারের ঠিক নিচের দরজাতেই ছিল চমক। সেই দরজা সরাতেই সামনে আসে ছোট্ট সুড়ঙ্গ, যে সুড়ঙ্গ গিয়ে ওঠে একটা বাংকারে, যে বাংকারে লুকিয়ে থাকতো জঙ্গিরা। পনেরোই জুলাই 2024, দক্ষিণ 24 পরগনার কুলতলি। সকাল থেকে গুলির লড়াই। পুলিশ বনাম খুনে অভিযুক্ত চোরা কারবারি ডাকাত সর্দার সাদ্দামের বাহিনী। সাদ্দামের স্যাঙ্গারদের গুলিতে আহত হন কয়েকজন পুলিশকর্মী। সন্ধ্যায় আরও বাহিনী নিয়ে অভিযান। সাদ্দামের ওই বাড়িতে ঢোকে পুলিশ। সাদ্দামের ঘরে পৌঁছতেই চমক। খাটের নিচে খোঁজ মেলে এই সুড়ঙ্গের, যে সুড়ঙ্গ গিয়ে পড়ে কেওড়ার খালে, যে খাল গিয়ে মিশেছে মাতলা নদীতে। 24শে জানুয়ারি 2025, নদিয়ার কৃষ্ণগঞ্জের টুঙ্গি আমবাগান কলাবাগানের মাঝে বাংকার উদ্ধার করল বিএসএফ। 25শে জানুয়ারি 2025, প্রথমে একটা, তারপর আরও 1, 2, 3, 4 গণনা চলছে বাংকারের। একটার পর একটা চমক। ছাপোষা টিনের ঘরের মেঝেতে লুকিয়ে গুপ্ত কুঠুরি। আমি দেখাবো, এই ধরনের মাঠের মধ্যে টিনের ঘর রয়েছে, আর সেই টিনের ঘরে দেখো বাংকার তৈরি করা রয়েছে। একাধিক জায়গায় এইভাবে কিন্তু বাংকার উদ্ধার হয়েছে। যে ঘর তৈরি করা হয়েছে বাংকারের পরই, এবং সেই ঘরে কিন্তু নিচেই বাংকার রয়েছে। তুষার দেখানোর চেষ্টা করছে সেই বাংকারের ছবি। যেখানে বাংকার উদ্ধার হয়েছে, টুঙ্গির সেই বাগান থেকে বাংলাদেশ সীমান্ত কত দূর? বাংকারগুলো যেখানে পাওয়া গেছে সেখান থেকে সীমান্ত 1.5 থেকে 2 কিলোমিটারের মধ্যে। সীমান্তের এত কাছে ঘরের নিচে ঘর বানানোর প্রয়োজন পড়ল কেন?
মানুষজনকে জিজ্ঞাসা করি, একটু যাই কথা বলি, যা এত মানুষ যাচ্ছে দেখতে, কি হয়েছে? তারা বলছেন বাংকার রয়েছে, দেখতে এসছেন। দাদা 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 কি দেখতে যাচ্ছেন একটু যদি বলেন। আমরা যেটা শুনছি সব বাংকার বেরিয়েছেন, বাংকারে নাকি সব ফেসিলিটি আছে, আমরাই শুনে অবাক। এখনো পর্যন্ত বাংকারগুলো থেকে 50,000-এর বেশি কাশির সিরাপের বোতল উদ্ধার হয়েছে, বাজারে যার দাম 1.5 কোটি টাকা। নেশা করার জন্য কাশির সিরাপের কদর বাংলাদেশে। বাংলাদেশের নেশায় বুঁদ প্রজন্ম সস্তার কাশির সিরাপ কেনে। ভারত থেকে কাশির সিরাপ পাচার হয় বাংলাদেশে। পাচার চক্রের শিকড় সীমান্তের দুপারেই রয়েছে। আর কাঠিরা কি বাংকারে শুধু কাশির সিরাপই মজুত করত? লাখ টাকার প্রশ্ন, দেশের সুরক্ষার প্রশ্ন, রাজ্যের সুরক্ষার প্রশ্ন, প্রশ্ন আম জনতার নিরাপত্তার। বাংকারগুলোতে নিয়মিত যাতায়াত চলত। প্রতিটা বাংকারে লোকজনের থাকা খাবার প্রমাণ মিলেছে। মদের বোতল, সিগারেট, বিড়ির প্যাকেট, গামছা, জামাকাপড় পাওয়া গেছে ঘর আর বাংকারে। বাংকারে কি জুয়ার আসরও বসত নাকি? সন্দেহ হচ্ছে। শুধুই কি পাচারকারীরা লুকোত, নাকি অনুপ্রবেশকারীরাও ওই বাংকারে শীত হতো? লুকোত কি ভারত বিরোধী জঙ্গিরাও? পাচারের আগে রাখা হতো বেআইনি অস্ত্র? দেখে তো ভয়ও লাগছে আমাদের। হ্যাঁ, দেখে ভয়ও লাগছে। এগুলো তো আমরা জানিই না এসব এখানে। এবার যদি কেউ কিছু করে, কি জানিয়ে করবে বলেন? জমিদার তিনি কোথায়? বাংকার উদ্ধার হতেই জমির মালিক বেপাত্তা। বিএসএফ তদন্ত শুরু করেছে, পুলিশ ঘুরে গেছে। জঙ্গির মানুষ ভেবে পাচ্ছেন না তারা কি বারুদের স্তূপে বসে আছেন? ভারতের মাটি ব্যবহার করে গোপন কুঠুরি খুঁড়ে কি হতো নদিয়ার সীমান্তবর্তী গ্রামে? বিএসএফ পুলিশের নাকের ডগায় কারা ঘোরাচ্ছিল ছড়ি? প্রশ্ন প্রশ্ন আর প্রশ্ন, উত্তর কই? ক্যামেরায় তুষারের সঙ্গে মহাদেব, TV9 বাংলা। বাংলাদেশের কথা যখন উঠলই, সে কথা বলতে বলতেই পাকিস্তান হাজির। দ্বিপাক্ষিক কূটনীতিতে বিশাল প্রাপ্তি। 26/11 চক্রান্তকারী তাহাবুর হোসেন রানার ভারতে প্রত্যর্পণের সম্ভাবনা উজ্জ্বল হলো। আমেরিকায় রানার শেষ আইনি রক্ষা কবচটিও খসে পড়েছে এবং পাক বংশোদ্ভূত কানাডার নাগরিক রানা কবে ভারতীয় বিচার ব্যবস্থার মুখোমুখি হবে খুব বেশি দিন লাগার কথা নয়। আর সেদিন শুধু কানাডা বা পাকিস্তানি নয়, বার্তা পৌঁছবে বাংলাদেশের কাছেও, যারা ইদানিং সন্ত্রাসবাদী রাষ্ট্র হওয়ার দিকে এক পা বাড়িয়ে রয়েছেন। এই বেইমানি ভারত ভুলবে না। যারা ভারতকে রক্তাক্ত করেছে তাদের মূল্য চোকাতেই হবে। এবার পাই পয়সার হিসেব নিকেশ মিটিয়ে নেওয়ার পালা। 26/11 ঋণের খাতা খুলতে চলেছে ভারত। মুম্বাই হামলার ষড়যন্ত্রকারী তাহাব্বুর হোসেন রানার ভারতে প্রত্যর্পণ প্রায় নিশ্চিত। আমেরিকায় তার বাঁচার শেষ পথটাও বন্ধ হয়ে গিয়েছে। ডোনাল্ড ট্রাম্প মার্কিন মসনদে আসীন হওয়ার পরেই কূটনৈতিক ক্ষেত্রে বড় সড় সাফল্য পেল নয়াদিল্লি। 26/11 হামলায় অন্যতম অভিযুক্ত তাহাউর রহমানকে ভারতের মাটিতে প্রত্যর্পণ করাতে দীর্ঘদিন ধরে কূটনৈতিক চ্যানেলে প্রয়াস চালাচ্ছিল ভারত। কিন্তু পাক বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক আমেরিকায় আশ্রয় নিয়ে দীর্ঘদিন ধরেই সেই দেশের আইনকে ঢাল করে ভারতে প্রত্যর্পণ আটকানোর চেষ্টা করেছিল। কিন্তু মার্কিন সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, ভারত মার্কিন বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী এই 26/11 হামলায় অন্যতম অভিযুক্ত তাহাউর রহমানকে নয়াদিল্লির হাতে প্রত্যর্পণ করা হবে। মুম্বাইয়ে লস্কর টার্গেটগুলির রেকি করেছিল দাউদ সাইদ গিলানি। দাউদ সাইদ গিলানি পরিচিত ডেভিড কোলম্যান হেডলি নামে। আমেরিকার আদালতের রায়, জেল খাটছে ডেভিড হেডলি। ডেভিড কোলম্যান হেডলির কলেজের বন্ধু তাহাব্বুর হোসেন রানা। পাকিস্তানের मिलिट्री कॉलेज থেকে দুজনেই স্নাতক হয়েছে। डेविड हेडली की गवाही मैंने बंबई के कोर्ट में ली थी और डेविड हेडली ने अपने गवाही में साफ साफ बताया था कि लश्कर-ए-तोयबा और आईएसआई की किस तरह की साठगांठ है
मुझे लगता है कि तहाउर राना से आने के बाद इसके बारे में भी ज़्यादा जानकारी मिल सकती है और ये कूटनीति की हमारी बहुत कामयाबी मैं मानता हूँ। ক্যাপ্টেন তাহাবুর হোসেন রানা পাক সেনার প্রাক্তন ডাক্তার ছিল। অবসর নেওয়ার পর কানাডার নাগরিকত্ব নিয়ে নেয় তাহাবুর রানা। রানা ও তার স্ত্রী কানাডা আমেরিকায় অভিবাসন ব্যবসা করত। প্রাক্তন অফিসার তাহাবুর রানাকে মুম্বাই হামলায় কাজে লাগায় আইএসআই। মুম্বাই হামলায় সহযোগিতার অভিযোগ তাহাবুর রানার বিরুদ্ধে। তাহাবুর হামলার আগে মুম্বাইয়ে এসে তাজ এবং ওবেরয় হোটেলে ছিল। এই দুই হোটেলেই পরে লস্করে তৈবা হামলা চালায়। আমেরিকার আদালতে মুম্বাই হামলায় রানা দোষী সাব্যস্ত হয়নি, তবে ভারতের এনআইএ আদালত রানাকে দোষী সাব্যস্ত করেছে। মার্কিন নিম্ন আদালত রানাকে ভারতে প্রত্যর্পণে সায় দিয়েছিল। রায়ের বিরুদ্ধে মার্কিন সুপ্রিম কোর্টে আবেদন জানায় রানার আবেদন 21 জানুয়ারি খারিজ করে দিয়েছে সুপ্রিম कोर्ट। कि तहाउर राना का एक्सट्रेडिशन होने के बाद कोई ऐसे सनसनी खुलासे आ सकते जिसके आधार पर पाकिस्तान के आर्मी के लोग जो लश्कर तोयबा ने आतंकवादी गुटों को मदद करते उसके लिए एक बड़ा चाप रहे। এবার কত তাড়াতাড়ি রানাকে ভারতে আনা যায় তা নির্ভর করছে কূটনৈতিক কলাকৌশলের ওপর, কিন্তু রানার প্রত্যর্পণ গুরুত্বপূর্ণ, কারণ মুম্বাই হামলায় আইএসআই এর যোগসাজশের প্রমাণ তাহাবুর রানা। রানাকে জেরা করলে আইএসআই এর মুখোশ খসে পড়তে পারে, আইএসআই এর অনেক অফিসারের স্বরূপ বেরিয়ে আসতে পারে। তার মানে তাহাবুর রানা হচ্ছে পাকিস্তানের লজ্জা নিবারণের বস্ত্র, যার আঁচলের খুঁট ভারতের হাতে তুলে দিয়েছে আমেরিকা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এবার আত্মপ্রকাশ করতে চলেছে চিকিৎসকদের নয়া একটা সংগঠন। আজিকর আবহের মধ্যেই গঠন হলো প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন। সংগঠনের প্রেসিডেন্ট হলেন শশী পাঁজা। সোমবার আত্মপ্রকাশ হবে এই সংগঠনের আলাদা করে আরও একটা অ্যাসোসিয়েশন। কি কারণ, কি এদের উদ্দেশ্য জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুশোভন। সুশোভন, দেখো, মূলত এই সংগঠন একেবারে স্বাস্থ্যের উন্নতিতে এই সংগঠন, যেটা জানা যাচ্ছে তৃণমূল সূত্রে, এবং তৃণমূল সূত্রে যেটা মনে করা হচ্ছে যে একেবারে শুধু স্বাস্থ্যের উন্নতি না, যে স্বাস্থ্য সংক্রান্ত বেশ কিছু অসুবিধা হোক বা একেবারে কোনো রকম কোনো বিষয় সমাধান হোক, সবকিছুই কিন্তু এই সংগঠনের কাছে আসবে। এবং সংগঠনে যেমন নেতৃত্ব দেবেন শশী পাঁজা, এছাড়াও বেশ কিছু চিকিৎসকরা থাকবেন। সেই চিকিৎসকরা কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে, অর্থাৎ বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে, সেখানে গিয়ে কিন্তু তাদের যেমন সংগঠন বৃদ্ধি করবেন, তার পাশাপাশি তাদের যে বিষয় ভাবনা চিন্তা বা একেবারে স্বাস্থ্য সংক্রান্ত যে সমস্যা, সেই সমস্যাতে কোথায় কোথায় সমাধান দরকার, অর্থাৎ একাধিক বিষয় স্বাস্থ্য উন্নতির জন্য এই বিষয়গুলো কিন্তু তারা করবেন। স্বাভাবিকভাবেই প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন এরমটাই কিন্তু একটা সংগঠন, যা সোমবার আত্মপ্রকাশ করবে। এবং শশী পাঁজা কিন্তু সেই সংগঠন নেতৃত্ব দেন, এবং তিনি একটি সাংবাদিক সম্মেলন করার কথা রয়েছে, এখনো পর্যন্ত সূত্রের খবর যে জানতে পারছি। ধন্যবাদ। দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রদর্শিত হবে রাজ্যের ট্যাবলো। বাংলার ট্যাবলোর মূল আকর্ষণ লক্ষ্মীর ভান্ডার। এছাড়া পুরুলিয়ার ছৌ নৃত্য, ঝাড়গ্রামের আদিবাসী সংস্কৃতি তুলে ধরা হবে এই ট্যাবলোয়। রাজ্যের ট্যাবলোয় লক্ষ্মীর ভান্ডারের প্রদর্শনী নিয়ে কটাক্ষ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। ট্যাবলোটি এই সময়ের প্রতিচ্ছবি। শিল্পের অভাব, আইন শৃঙ্খলা ভেঙে পড়া এমন একটি রাজ্যের পক্ষে রাজনৈতিক চটকদার বিজ্ঞাপন ছাড়া জাতীয় মঞ্চে আর কি বা আশা করা যায়? লক্ষ্মীর ভান্ডার এটা আমাদের কাছে গর্ব। বাংলায় আমরা লক্ষ্মীর ঝাঁপি, অর্থাৎ লক্ষ্মীর পূজা করি। আমাদের মা বোনরা আমাদের কাছে লক্ষ্মী, তাই লক্ষ্মীর ভান্ডার। এবং অর্থনৈতিক স্বাধীনতা মেয়েদের থাকলে, যেটা ও যে দলটা করে, যে নীতিতে বিশ্বাস করে, তাতে মহিলাদের অর্থনৈতিক স্বাধীনতা নেই। কিন্তু আমাদের যে কালচার, মহিলার ক্ষমতায়নটা সবথেকে বড়, তাই এখানে লক্ষ্মীর ভান্ডার, এবং এটা নিয়ে আমরা গর্বিত। আমি ভান্ডার থেকে বেশি মনে করি পেঁচাটা কার। এখন বড় প্রশ্ন হচ্ছে, দেখবে যে তৃণমূলের প্রচারে বিজেপির সায় আছে কি সায় নেই। লক্ষ্মীর ভান্ডারে পেঁচা কে বসছে? শুভেন্দু, সুকান্ত, না দাঁড়িয়ে খোদ যোগী মোদি? সেটা বড় কথা। এখানে আসলে ব্র্যান্ড প্রমোশন হচ্ছে, এখানে গরিব মানুষের কোনো ব্যাপার না, আর রাজনৈতিক প্রচারের জন্য সরকারি অর্থ ব্যয় করা।
মালদায় মানিকচকে ভলিবল টুর্নামেন্টের সূচনায় যারা গুলি চালিয়েছিলেন তাদের নামে বন্দুকের লাইসেন্স নেই। এই তথ্যের ভিত্তিতে নতুন করে তদন্ত শুরু করল পুলিশ। যারা লাইসেন্স না থাকা সত্ত্বেও গুলি চালিয়েছিলেন তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পাশাপাশি যাদের নামে লাইসেন্স রয়েছে তাদেরকেও নোটিশ পাঠিয়েছে পুলিশ, জানালেন মালদার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। জেলা শাসকের দপ্তরের সঙ্গে যোগাযোগ করে লাইসেন্স খতিয়ে দেখা হচ্ছে। যে ইনসিডেন্ট হয়েছে তারপরে পুলিশ ইনফরমেশন পেয়েছে, তারপরে আমরা ওখানে গিয়ে দেখেছি তো যে আর্মস আছে ওটা সব লাইসেন্সড আর্মস আছে। আমরা এখনও চেক করছি কার কাছে মতলব লাইসেন্স কার নামে আছে আর কে ইউজ করেছে ওটা কনফার্ম করে। আর তারপরে আমরা একটা কেস করেছি সেকশন 30 আর্মস অ্যাক্ট। আর পরে আমরা এখনও ইনভেস্টিগেশন চলছে, কি আমরা ইনভেস্টিগেশন জন্য সবাইকে ডাকছি কি কি পেপার আছে, কি ডকুমেন্ট আছে আর কার নামে আছে, ওরা যদি রিনিউয়াল জন্য অ্যাপ্লাই করেছে অথবা নেই ওটা সব আমরা দেখছি। কিন্তু আমরা সিজ করে নিয়েছি সব ওয়েপন, আর যদি এরকম পাবো তো আমরা লাইসেন্স ক্যান্সেলেশন আর যে সিজার আছে ওটা থাকবে। আর যদি লাইসেন্স বাইরে থাকে তো অ্যাকর্ডিংলি আর্মস অ্যাক্টের সেকশনস আপগ্রেড হয়ে যায়। শেষ বেলায় ফিরছে শীতের কামড়। মেঘ কাটলেই ঠান্ডার কামব্যাক। কাল থেকে 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে। 14 ডিগ্রিতে নামতে পারে কলকাতার পারদ, 10 থেকে 11 ডিগ্রিতে নামতে পারে জেলার তাপমাত্রা। তবে এবারও শীতের আয়ু সাময়িক 3 দিন পর ফের 2 থেকে 3 ডিগ্রি পারদ চড়বে।